নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন ও মধ্যযুগের একটা গুরুত্বপূর্ণ টপিক মঙ্গল কাব্য, এবং সেই মঙ্গল কাব্যের কতগুলো ভাগ রয়েছে। চণ্ডীমঙ্গল কাব্য, অন্নদামঙ্গল কাব্য, মনসামঙ্গল কাব্য ও ধর্মমঙ্গল কাব্য। তো আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে মনসামঙ্গল কাব্যের একজন বিখ্যাত কবি বিজয়গুপ্ত সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো বিজয়গুপ্ত সম্পর্কে এই বাংলা সাহিত্যের ইতিহাসে যেসব প্রশ্ন রয়েছে সেই প্রশ্নোত্তরগুলি আমরা আজকে আলোচনা করব। তো শুরু করা যাক বিজয়গুপ্ত সম্পর্কিত প্রশ্ন। প্রথম প্রশ্ন, বিজয়গুপ্ত কোন সময় কোথায় জন্মগ্রহণ করেন? বিজয়গুপ্ত কোন সময় কোথায় জন্মগ্রহণ করেন? না, বিজয়গুপ্ত হচ্ছে আনুমানিক পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে বরিশালের গৈলা ফুল্লশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন? আনুমানিক পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে বরিশালের গৈলা ফুল্লশ্রী গ্রামে বিজয়গুপ্ত জন্মগ্রহণ করেন। দ্বিতীয় প্রশ্ন, বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম কি? বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম হচ্ছে পদ্মপুরাণ। বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম পদ্মপুরাণ। তৃতীয় প্রশ্ন, বিজয়গুপ্তের পিতা ও মাতার নাম কি? বিজয়গুপ্তের পিতার নাম হচ্ছে সনাতন ও মাতার নাম হচ্ছে রুক্মিণী। পরবর্তী প্রশ্ন, চৈতন্য পূর্ব যুগে কোন মঙ্গল কাব্য রচিত হয়েছে? চৈতন্য পূর্ব যুগে মনসামঙ্গল কাব্য রচিত হয়েছে। আর পঞ্চম প্রশ্ন, বিজয়গুপ্তের পদ্মপুরাণে মোট কয়টি পালা রয়েছে? বিজয়গুপ্তের পদ্মপুরাণে মোট 21টি পালা রয়েছে। যদি আমরা এই প্রশ্নগুলোকে আবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি তাহলে বলতে হয়, বিজয়গুপ্ত কোন সময় কোথায় জন্মগ্রহণ করেন? বিজয়গুপ্ত আনুমানিক পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে বরিশালের গৈলা ফুল্লশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় প্রশ্ন, বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম কি? বিজয়গুপ্তের রচিত মনসামঙ্গল কাব্যের নাম হচ্ছে পদ্মপুরাণ। তৃতীয়, বিজয়গুপ্তের পিতা ও মাতার নাম কি? বিজয়গুপ্তের পিতার নাম হচ্ছে সনাতন ও মাতার নাম হচ্ছে রুক্মিণী। পরবর্তী প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, চৈতন্য পূর্ব যুগে কোন মঙ্গল কাব্য রচিত হয়েছে? চৈতন্য পূর্ব যুগে মনসামঙ্গল কাব্য রচিত হয়েছে। পঞ্চম প্রশ্ন, বিজয়গুপ্তের পদ্মপুরাণে মোট কয়টি পালা রয়েছে? বিজয়গুপ্তের পদ্মপুরাণে 21টি পালা রয়েছে। এবারে আমরা দেখব বিজয়গুপ্ত সম্পর্কিত পরবর্তী প্রশ্ন। গঠনশৈলীর দিক থেকে মঙ্গল কাব্যের কয়টি ভাগ ও কি কি? গঠনশৈলীর দিক থেকে মঙ্গল কাব্যের মূলত 4টি ভাগ রয়েছে। একটা হচ্ছে বন্দনা খণ্ড, দ্বিতীয় হচ্ছে গ্রন্থোৎপত্তির কারণ ও আত্মবিবরণী, তৃতীয় হচ্ছে দেবখণ্ড, আর 4 হচ্ছে নরখণ্ড। 4টি ভাগ কি কি? বন্দনা খণ্ড, গ্রন্থোৎপত্তির কারণ ও আত্মবিবরণী, দেবখণ্ড ও নরখণ্ড। সপ্তম প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? মনসামঙ্গল কাব্যের আদি কবি হলেন কানাহরি দত্ত। অষ্টম প্রশ্ন, বিজয়গুপ্ত কোন ধর্মে দীক্ষিত ছিলেন? বিজয়গুপ্ত বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন। 9 নম্বর প্রশ্ন, চৈতন্য পূর্ব যুগে অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর 4জন মনসামঙ্গল কাব্য রচয়িতার নাম লেখো। চৈতন্য পূর্ব যুগে মনসামঙ্গল কাব্যের 4জন মনসামঙ্গল কাব্য রচয়িতা হলেন বিজয়গুপ্ত, নারায়ণ দেব, বিপ্রদাস পিবলাই আর গঙ্গাদাস সেন। বিজয়গুপ্ত কোন দেবতার উপাসক ছিলেন? বিজয়গুপ্ত বিষ্ণুর উপাসক ছিলেন। যদি প্রশ্নগুলোকে আবার রিপিট করি তাহলে 6 নম্বরে, গঠনশৈলীর দিক থেকে মঙ্গল কাব্যের কয়টি ভাগ ও কি কি? গঠনশৈলীর দিক থেকে মঙ্গল কাব্যের 4টি ভাগ। দেবখণ্ড, দ্বিতীয় হচ্ছে গ্রন্থোৎপত্তির কারণ ও আত্মবিবরণী, তৃতীয় হচ্ছে নরখণ্ড, আর একটা হচ্ছে বন্দনা খণ্ড। তাহলে 4টি ভাগ হচ্ছে বন্দনা খণ্ড 1 নম্বর, দ্বিতীয় হচ্ছে গ্রন্থোৎপত্তির কারণ ও আত্মবিবরণী, তৃতীয় হচ্ছে দেবখণ্ড, আর চতুর্থ হচ্ছে নরখণ্ড। সপ্তম প্রশ্ন হচ্ছে মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? মনসামঙ্গল কাব্যের আদি কবি হলেন কানাহরি দত্ত। অষ্টম হচ্ছে বিজয়গুপ্ত কোন ধর্মে দীক্ষিত ছিলেন? বিজয়গুপ্ত বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন। নবমতম প্রশ্ন হচ্ছে চৈতন্য পূর্ব যুগে অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর
মনসামঙ্গল কাব্য রচয়িতার নাম লেখো কয়েকজন। তো মনসামঙ্গল কাব্যের চৈতন্য পূর্ব যুগে পঞ্চদশ শতাব্দীতে মনসামঙ্গল কাব্য রচয়িতারা হলেন বিজয়গুপ্ত, নারায়ণ দেব, বিপ্রদাস পিপলাই আর গঙ্গাদাস সেন। আরেকবার বলি, বিজয়গুপ্ত, নারায়ণ দেব, বিপ্রদাস পিপলাই আর গঙ্গাদাস সেন। দশমতম প্রশ্ন হচ্ছে বিজয়গুপ্ত কোন দেবতার উপাসক ছিলেন? বিজয়গুপ্ত বিষ্ণুর উপাসক ছিলেন। এরপর আমরা পরবর্তী প্রশ্নে ফিরে যাব। এবারে আমরা দেখব বিজয়গুপ্ত সম্পর্কিত পরবর্তী প্রশ্ন। মনসামঙ্গলের সর্বাধিক প্রচারিত কবি কে? মনসামঙ্গলের সর্বাধিক প্রচারিত কবি হলেন বিজয়গুপ্ত। 12তম প্রশ্ন, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল আর ধর্মমঙ্গল এই কাব্যগুলির মধ্যে সর্বপ্রাচীন এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক প্রচারিত মঙ্গল কাব্য কোনটি? এদের মধ্যে সর্বাধিক প্রচারিত মঙ্গল কাব্য সর্বশ্রেষ্ঠ হচ্ছে মনসামঙ্গল কাব্য। পরবর্তী 13তম প্রশ্ন হচ্ছে হুসেন শাহের উল্লেখ আছে কোন কাব্যে? হুসেন শাহের উল্লেখ আছে বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যে। হুসেন শাহের উল্লেখ আছে কোন কাব্যে? হুসেন শাহের উল্লেখ আছে বিজয়গুপ্তের মনসামঙ্গলে। 14তম প্রশ্ন হচ্ছে বাইশা কি? বাইশা হলো 22 জন কবির মনসামঙ্গল কাব্যের যে সংকলন গ্রন্থ আছে সেটাকে বলা হয় বাইশা। মনসামঙ্গল 22 জন কবির মনসামঙ্গল কাব্যের যে সংকলন গ্রন্থ সেটাকে বলে বাইশা, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আশুতোষ ভট্টাচার্যের সম্পাদনায় 1954 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আশুতোষ ভট্টাচার্যের সম্পাদনায় 1954 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়। আর 15তম প্রশ্ন, রাধানাথ কার ছদ্মনাম? রাধানাথ হচ্ছে বিজয়গুপ্তের ছদ্মনাম। যদি প্রশ্নগুলোকে আরেকবার রিপিট করি তাহলে 11তম প্রশ্ন হচ্ছে মনসামঙ্গলের সর্বাধিক প্রচারিত কবিকে? মনসামঙ্গলের সর্বাধিক প্রচারিত হচ্ছেন কবি হচ্ছে বিজয়গুপ্ত। মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল এই কাব্যগুলির মধ্যে সর্বপ্রাচীন, সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক প্রচারিত মঙ্গল কাব্য কোনটি? এগুলির মধ্যে সর্বাধিক প্রচারিত মঙ্গল কাব্য হচ্ছে মনসামঙ্গল কাব্য। হুসেন শাহের উল্লেখ কোন কাব্যে রয়েছে? হুসেন শাহের উল্লেখ বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যে রয়েছে। আর 14তম প্রশ্ন হচ্ছে বাইশা কি? বাইশা হলো 22 জন কবির মনসামঙ্গল কাব্যের যে একটা সংকলন গ্রন্থ তৈরি হয়েছিল সেটাকে বলে বাইশা, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আশুতোষ ভট্টাচার্যের সম্পাদনায় 1954 খ্রিস্টাব্দে প্রথম এটা প্রকাশিত হয়। আর 15তম প্রশ্ন হচ্ছে রাধানাথ কার ছদ্মনাম? রাধানাথ হচ্ছে বিজয়গুপ্তের ছদ্মনাম। বিজয়গুপ্ত সম্পর্কিত পরবর্তী যে প্রশ্ন রয়েছে বিজয়গুপ্ত সম্পর্কিত 16তম প্রশ্ন হচ্ছে বিজয়গুপ্তের কাব্য রচনা কালজ্ঞাপক শ্লোক লিখুন। বিজয়গুপ্তের কাব্য রচনা কালজ্ঞাপক শ্লোক লিখুন। তো এই শ্লোকটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে ঋতু শশী বেদ শশী পরিমিত শখ, ঋতু শশী বেদ শশী পরিমিত শখ সুলতান হোসেন শাহ নিপতি তিলক। ঋতু শশী বেদ শশী পরিমিত শখ সুলতান হোসেন শাহ নিপতি তিলক। পূর্ববর্তী যেসব প্রাচীন মধ্যযুগের যেসব মঙ্গল কাব্যের কবি বা অন্যান্য যেসব কবি ছিলেন তারা যখন তার কাব্য রচনা কালজ্ঞাপক কোনো শ্লোক লিখত তখন সেই কাব্য রচনা কালজ্ঞাপক শ্লোকের মধ্যেই তার কাব্য রচনার কাল সম্পর্কিত যে সাল সেটা ওই শ্লোকের মধ্যে থেকে আমাদের বুঝতে হতো। তো এখানে এই যে এখানে যে কবি তার কাব্য রচনা কালজ্ঞাপক যে শ্লোকটা লিখেছে এর মধ্যেই তার কাব্য রচনা অ্যাকচুয়াল তার কাব্য রচনা কাল কত সাল সেটা এখানে উল্লেখ রয়েছে। ঋতু শশী বেদ শশী পরিমিত শখ সুলতান হোসেন শাহ নিপতি তিলক, অর্থাৎ ঋতু হচ্ছে আমরা জানি যে আমাদের 6টা ঋতু আছে, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, সেই ঋতু হচ্ছে 6। শশী মানে সমান সমান 1, বেদ হচ্ছে 4, ঋক সাম যজু অথর্ব মূল বেদ যেটা ঋক সাম যজু অথর্ব, শশী হচ্ছে 1, তাহলে 1 4 1 6 তার মানে 1416 শকাব্দ। তো তাদের যখন কাব্য রচনা কাল যদি 1400 শকাব্দ হয় এবং শকাব্দ থেকে যখন আমরা এই শকাব্দ থেকে কাব্য রচনা কালটাকে খ্রিস্টাব্দে নিয়ে আসবো তখন ওই 1416 শকাব্দের সঙ্গে 78 যোগ করতে হবে। যোগ করার পর যেটা আসবে যে সংখ্যাটা সেটাই হচ্ছে অ্যাকচুয়াল খ্রিস্টাব্দ হিসেবে তার কাব্য রচনা কাল। তাহলে 1416 সাথে 78 যোগ করে হচ্ছে 1494 খ্রিস্টাব্দ, অর্থাৎ বিজয়গুপ্তর পদ্মপুরাণ কাব্যের রচনা কাল হচ্ছে এই 1494 খ্রিস্টাব্দ। অ্যাকচুয়াল বিজয়গুপ্তের পদ্মপুরাণ কাব্যের রচনা কাল হচ্ছে 1494 খ্রিস্টাব্দ। আর বিজয়গুপ্তের
মনসামঙ্গল কাব্য অঞ্চলভেদে কয়টি ধারা গড়ে উঠেছিল? বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য অঞ্চলভেদে হচ্ছে 3টে ধারা গড়ে উঠেছিল। একটা হচ্ছে পূর্ববঙ্গ, একটা হচ্ছে রাঢ়বঙ্গ, একটা হচ্ছে পূর্ববঙ্গ, আর একটা হচ্ছে উত্তরবঙ্গ বা কামরূপের ধারা। এবার রাঢ়ের ধারে যে দুজন বিখ্যাত কবি ছিলেন তারা হচ্ছে বিপ্রদাস পিবলাই আর কেতকদাস ক্ষেমানন্দ। আর পূর্ববঙ্গে যে ধারা ছিল তার মধ্যে যে দুজন বিখ্যাত কবি তারা হচ্ছে নারায়ণ দেব ও বিজয়গুপ্ত। আর উত্তরবঙ্গ কামরূপে যে ধারা ছিল, উত্তরবঙ্গ কামরূপের ধারার দুজন বিখ্যাত কবি হচ্ছেন তন্ত্রবিভূতি ও জগৎজীবন ঘোষাল। তন্ত্রবিভূতি ও জগৎজীবন ঘোষাল। তাহলে মনসামঙ্গল কাব্য অঞ্চল ভেদে 3টি ধারা গঠন করেছিল। একটা হচ্ছে রাঢ়ের ধারা, একটা হচ্ছে পূর্ববঙ্গের ধারা, আর একটা হচ্ছে উত্তরবঙ্গ কামরূপের ধারা। এই রাঢ়ের ধারার দুজন বিখ্যাত কবি হলেন বিপ্রদাস পিবলাই ও কেতকাদাস ক্ষেমানন্দ। পূর্ববঙ্গের ধারা যে দুজন বিখ্যাত কবি তারা হচ্ছেন নারায়ণ দেব ও বিজয়গুপ্ত। আর উত্তরবঙ্গ কামরূপের ধারা যেটা আছে সেটা হচ্ছে তন্ত্রবিভূতি ও জগৎজীবন ঘোষাল। তো আমরা এই বিজয়গুপ্তের কাব্য রচনা কালজ্ঞাপক শ্লোক সম্পর্কে আমরা আবার রিপিট করে এটা বুঝবো যে বিজয়গুপ্তের কাব্য রচনা কালজ্ঞাপক যে শ্লোকটা লিখুন, এই বিজয়গুপ্তের কাব্য রচনা কালজ্ঞাপক শ্লোক বিজয়গুপ্তের কাব্য রচনা কালজ্ঞাপক শ্লোক হলো ঋতু শশী বেদ শশী পরিমিত শক সুলতান হোসেন শাহ নিপাতিত লাভ। তো এখানে হচ্ছে এইটাকে যদি আমরা বিজয়গুপ্ত যে তার কাব্য রচনা কাল সম্পর্কে লিখে গিয়েছেন এই শ্লোকের মধ্যে দিয়ে এই শ্লোকটাকে যদি আমরা ভালোভাবে ব্যাখ্যা করি তাহলে কি আসছে? ঋতু শশী, ঋতু সমান সমান 6টি ঋতু, শশী মান সমান সমান একটি শশী, শশী মানে চাঁদ একটি কলা, বেদ সমান সমান 4টি বেদ, আর শশী সমান আবারই 1। তো 1416 হচ্ছে শকাব্দ। এই বিজয়গুপ্তের পদ্মপুরাণ কাব্য রচনার কালের এই শকাব্দটাকে যখন আমি খ্রিস্টাব্দে নিয়ে আসবো তখন এর সঙ্গে 78 যোগ করতে হবে। 1416 সমান 78 সমান সমান অ্যাকচুয়াল 1494 খ্রিস্টাব্দ। অর্থাৎ বিজয়গুপ্তের পদ্মপুরাণ কাব্যের রচনা কাল হচ্ছে 1494 খ্রিস্টাব্দ। আবার এটাকে বলি মনসামঙ্গল কাব্য। এটাকে আমরা জানলাম যে বিজয়গুপ্তের কাব্য রচনা কালজ্ঞাপক শ্লোক। মনসামঙ্গল কাব্য হচ্ছে অঞ্চল ভেদে 3টি ধারা গঠন করেছিল। একটা হচ্ছে রাঢ়ের ধারা, একটা পূর্ববঙ্গের ধারা, একটা হচ্ছে উত্তরবঙ্গ কামরূপের ধারা। রাঢ়ের ধারা হচ্ছে বিখ্যাত কবি হচ্ছেন বিপ্রদাস পিবলাই আর কেতকাদাস ক্ষেমানন্দ। পূর্ববঙ্গের ধারা হচ্ছে বিখ্যাত কবি হচ্ছে নারায়ণ দেব ও বিজয়গুপ্ত। আর উত্তরবঙ্গ কামরূপের ধারা দুজন বিখ্যাত কবি হচ্ছে তন্ত্রবিভূতি ও জগৎজীবন ঘোষাল। এবারে আমরা দেখব বিজয়গুপ্ত সম্পর্কিত 18তম প্রশ্ন। বিজয়গুপ্তের পদ্মপুরাণ সর্বপ্রথম কে কত সালে কোথা থেকে প্রকাশ করেন? বিজয়গুপ্তের পদ্মপুরাণ সর্বপ্রথম প্যারীমোহন দাশগুপ্ত উদ্যোগী হয়ে 1303 বঙ্গাব্দে সর্বপ্রথম বরিশাল থেকে, বাংলাদেশের বরিশাল থেকে বিজয়গুপ্তের পদ্মপুরাণ প্রকাশ করেন। 19তম প্রশ্ন। বিজয়গুপ্ত যে আত্মবিবরণী দিয়েছিলেন তা লেখো। বিজয়গুপ্ত তার আত্মবিবরণীতে লিখেছিলেন সনাতন তনয় রুক্মিণী গর্ভজাত, অর্থাৎ সনাতনের পুত্র তিনি, আর রুক্মিণীর গর্ভে তার জন্ম, অর্থাৎ তার পিতার নাম হচ্ছে সনাতন আর মায়ের নাম রুক্মিণী। পরবর্তী প্রশ্ন। বিজয়গুপ্তের পদ্মপুরাণে বিজয়গুপ্তকে কোন দিন মনসা স্বপ্নে দেখা দিয়েছিল? বিজয়গুপ্তের পদ্মপুরাণে বিজয়গুপ্তকে কোন দিন মনসা স্বপ্নে দেখা দিয়েছিল? বিজয়গুপ্তকে মা মনসা স্বপ্নে দেখা দিয়েছিল হচ্ছে শ্রাবণ মাসের রবিবারের মনসা পঞ্চমীতে। শ্রাবণ মাসের রবিবারের মনসা পঞ্চমীতে বিজয়গুপ্তকে মা মনসা স্বপ্নে দেখা দিয়েছিল। আর 21তম প্রশ্নর জনম দুঃখিনী আমি দুঃখে গেল কাল যেই ডাল ধরি আমি ভাঙে সেই ডাল। জনম দুঃখিনী আমি দুঃখে গেল কাল যেই ডাল ধরি আমি ভাঙে সেই ডাল। এই উপরোক্ত যে কাব্যের যে উক্তিটা রয়েছে এটা কোন কাব্য এবং কার উক্তি? এটা মূলত বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যে মা মনসা, দেবী মা মনসা এই উক্তিটি করেছিলেন। প্রশ্নগুলোকে যদি আবার একবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি তো বিজয়গুপ্ত সম্পর্কিত 18তম প্রশ্ন হচ্ছে যে বিজয়গুপ্তের পদ্মপুরাণ কে সর্বপ্রথম কোথা থেকে প্রকাশ করেন? এটা প্রকাশ করেন প্যারীমোহন দাশগুপ্ত উদ্যোগী হয়ে 1303 বঙ্গাব্দে বাংলাদেশের বরিশাল থেকে বিজয়গুপ্তের পদ্মপুরাণ সর্বপ্রথম প্রকাশ করেন। পরবর্তী অর্থাৎ 19তম প্রশ্ন হচ্ছে যে বিজয়গুপ্ত যে আত্মবিবরণী দিয়েছেন তা লেখো। বিজয়গুপ্তের যে আত্মবিবরণী দিয়েছেন তা হলো সনাতন তনয় রুক্মিণী গর্ভজাত। আর এবার দুটো বলি, বিজয়গুপ্তের পদ্মপুরাণ কে সর্বপ্রথম কোথা থেকে প্রকাশ করেন? বিজয়গুপ্তের পদ্মপুরাণ প্যারীমোহন দাশগুপ্ত 1303 বঙ্গাব্দে উদ্যোগী হয়ে সর্বপ্রথম বাংলাদেশের বরিশাল থেকে বিজয়গুপ্তের পদ্মপুরাণ প্রকাশ করেছিলেন।
বিজয়গুপ্তের আত্মবিবরণী পরিচয় হচ্ছে সনাতন তনয় রুক্মিণী গর্ভজাত, অর্থাৎ তিনি সনাতনের পুত্র ছিলেন এবং রুক্মিণীর গর্ভে তার জন্ম হয়েছে, অর্থাৎ তার পিতার নাম হচ্ছে সনাতন, মাতার নাম রুক্মিণী। 20তম প্রশ্ন, বিজয়গুপ্তের পদ্মপুরাণে বিজয়গুপ্তকে কোন দিন মা মনসার স্বপ্নে দেখা দিয়েছিল? বিজয়গুপ্তকে মা মনসার স্বপ্নে দেখা দিয়েছিল শ্রাবণ মাসের রবিবারের মনসা পঞ্চমীতে, শ্রাবণ মাসের রবিবারে মনসা পঞ্চমীতে। আর 21তম প্রশ্ন হচ্ছে, জনম দুঃখিনী আমি দুঃখে গেল কাল, যেই ডাল ধরি আমি ভাঙে সেই ডাল, এটি কোন কাব্যে কার উক্তি? এই উপরুক্ত যে শ্লোকটা রয়েছে এটা হচ্ছে মূলত বিজয়গুপ্তের মনসা মঙ্গল কাব্যের দেবী মা মনসার এই উক্তিটি করেছিলেন। তো আজকের বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন ও মধ্যযুগের মঙ্গল কাব্যের মনসা মঙ্গল কাব্যের যে ভাগের মনসা মঙ্গল কাব্যের একজন বিখ্যাত কবি বিজয়গুপ্ত সম্পর্কিত যে প্রশ্নোত্তর আমরা আলোচনা করলাম তার ক্লাস আমরা এখানে শেষ করছি। নমস্কার।